হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে বেঙ্গলি রয়েছে। তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। এখানে ছন্দ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে আমি আলোচনা করে দিচ্ছি। সেগুলো বড়তে এলে তোমরা কি করবে বা ছোট কোয়েশ্চেনে এলে কিভাবে লিখবে তা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে মন দিয়ে ভিডিওটা দেখো। এছাড়া তোমাদের জন্য যে ছন্দ অলঙ্কার থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম, সেই সাজেশান ধরে তোমরা প্রশ্নের উত্তরগুলো করে যেও। আশা করছি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে। এছাড়া ছন্দ এবং অলঙ্কার নির্ণায়ক যে প্রশ্ন সেগুলো আমি তোমাদের দিয়ে দিইনি। তার কারণ হচ্ছে ছন্দ অলঙ্কারের যে নির্ণায়ক প্রশ্নগুলো সেগুলো যদি আমি তোমাদের কয়েকটা কবিতার লাইন তুলে দিই, সেগুলো থেকেই যে কমন আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এটা একটা শেখার বিষয়, তাই আমি তোমাদের পরবর্তীতে যদি সময় পাই কয়েকটা তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও যে দল বা অক্ষর থেকে যদি কোনো প্রশ্ন আসে, বিস্তারিত আলোচনা করতে বলে দল বা অক্ষর কী বা কেন, দল বা অক্ষর কাকে বলে, সেভাবে যদি আসে তাহলে তোমরা কি লিখবে, বা এর থেকে যদি শর্ট কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে লিখবে। দল বা অক্ষর কী যদি বলে কাকে বলে, তাহলে লিখবে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যে হ্রস্বতম অংশটুকু বা ধ্বনিটুকু উচ্চারিত হয় সেই অংশ বা ধ্বনির নাম হচ্ছে দল বা অক্ষর। দল বা অক্ষরকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরান্ত মুক্ত দল এবং ব্যঞ্জনান্ত রুদ্ধ দল। এটা বলার পর তোমরা এখানে চলে আসবে, যে অক্ষরে শুধু স্বরধ্বনি থাকে বা যে অক্ষর দলের শেষে স্বরধ্বনি থাকে, যে অক্ষর বা দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তদল বলে। এরপর দেখো এটা তোমরা লিখতে পারো, অথবা এখানে লিখবে যেমন ত্রিজামা, ত্রি ত্র যুক্ত ই, যাকে ভাঙলে পাবো জ যুক্ত আ, মাকে ভাঙলে পাবো ম যুক্ত আ। এইভাবে তোমরা অক্ষরগুলোকে ভেঙে ভেঙে দেখিয়ে দেবে। এখানে তিনটি অক্ষরের শেষেই স্বরধ্বনি আছে, এই অক্ষরগুলি হচ্ছে মুক্ত দল। স্বরান্ত বা মুক্ত দল দুই প্রকারের, এক হচ্ছে মৌলিক মুক্ত দল, দুই হচ্ছে যৌগিক স্বরান্ত মুক্ত দল। এরপর এই স্ট্রাকচারটা তোমরা দিয়ে দেবে, তারপর মৌলিক স্বরান্ত মুক্ত দলের যে স্ট্রাকচার আছে সেটাও তোমরা দিয়ে দেবে। তাহলে দল বা অক্ষর থেকে যদি কোনো বড় কোয়েশ্চেন আসে তোমরা পরপর এইভাবে সাজিয়ে লিখে নেবে। এছাড়া যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন দেয় দল বা অক্ষর কাকে বলে তাহলে এটা লিখবে, দল বা অক্ষর কয় প্রকার কী কী যদি বলে তাহলে এটা লিখবে। এরপর এখানে আসছি, দেখো বইটা কিন্তু অনেক পুরনো, আমি অনেক যত্ন করে রেখেছি, এটা আমরাও পড়েছি, তাই এখান থেকেই আমরাও স্টুডেন্টদের পড়াই। এই বইটার ফেলার ইচ্ছা করে না, তাও এখান থেকেই পড়াচ্ছি। দেখো খুবই সুন্দর করে দেওয়া আছে বইটাতে। এখানে দেখো অক্ষর বা দলের কয়েকটি বৈশিষ্ট্য কি যদি চায় তাহলে তোমরা এখানে যে কটা বৈশিষ্ট্য আছে এগুলো দিয়ে দেবে। অর্থাৎ অক্ষর বা দল হলো শব্দের সবচেয়ে ক্ষুদ্র ধ্বনি। 2 নম্বর হচ্ছে অক্ষর বা দলই শব্দের মুখ্য উপাদান। 3 হচ্ছে দল বা অক্ষর অনুযায়ী মাত্রা ও ছন্দ নিরূপিত হয়। 4 নম্বর দলের উচ্চারণ ভেদে মাত্রার ভিন্নতা ঘটতে পারে। 6 নম্বর হচ্ছে ছন্দের প্রকৃতি অনুযায়ী দল বা অক্ষরের মাত্রা নিরূপিত হয়। এবার পরেরটা হচ্ছে অক্ষর বা দলের উচ্চারণ প্রবণতা থেকে লয় নির্ধারিত হয়। তাহলে এখানে কটা আছে, 1 2 3 4 5 6টা আছে। এরপর দেখো কলা বা মাত্রা। কলা বা মাত্রা কী বা কাকে বলে যদি বলে, একটি দল বা অক্ষর উচ্চারণে যে সময়ের প্রয়োজন হয় তাকে মাত্রা বা কলা বলা হয়। বাংলা ছন্দে কলা বা মাত্রার গুরুত্ব অপরিসীম। তোমরা এইগুলো যদি ভালো করে মুখস্থ করো এবং বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ছন্দ নির্ণয়টা অনেক সহজ হয়ে যাবে। এরপর দেখো কলা বা মাত্রার বৈশিষ্ট্য, অর্থাৎ তোমাদের ছন্দ নির্ণয় করতে গেলে আগে কিন্তু তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। তাহলে দেখো মাত্রা সংখ্যার দ্বারা ছন্দের প্রকৃতি নির্ণীত হয়। 2 নম্বর হচ্ছে কলা বা মাত্রার বৈশিষ্ট্যের মধ্যে উচ্চারিত ধ্বনির ক্ষুদ্রতম অংশের কলা এবং সমপরিমাণ ধ্বনির উচ্চারণের সময়ের একক হলো মাত্রা। 3 নম্বরে আছে একটি হস্রস্বর বা অপ্রসারিত মুক্তদলের উচ্চারণ করার সময়টুকু 1 মাত্রা ধরা হয়। অন্যদিকে রুদ্ধদল বা প্রসারিত রুদ্ধদলের উচ্চারণের সময়টুকুকে 2 মাত্রা ধরা হয়। যখন ছন্দ নির্ণয় যদি আমি শিখিয়ে দিই তোমাদের পরবর্তীতে তাহলে কিন্তু এই বিষয়টা লাগবে, রুদ্ধদল এবং তোমাদের যে আছে মুক্তদল আর রুদ্ধদলের বিষয়টা কিন্তু তোমাদের থাকবে। আর লয় থাকবে, সেগুলো আমি পরবর্তীতে যদি কখনো ভিডিও আনি অবশ্যই তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব।
এরপর দেখো এইভাবে পর্ব ও চরণের মাত্রা সমতার উপর ছন্দের শ্রুতি মাধুর্য নির্ভর করে বলে এই যে এটা আছে তোমরা কবিতার লাইন দুটো দিয়ে দেবে, যেমন করে কাটা আছে সেইভাবে কেটে দেবে এবং যেমন করা আছে তোমরা সেটা দিয়ে দেবে। তারপর এই অবধি বলে তোমরা এটা কমপ্লিট করবে। এরপর আসছি দেখো কলাবৃত্ত ছন্দ, অর্থাৎ এখানে কলাবৃত্ত ছন্দে তোমাদের যে কিভাবে ভাঙতে হবে সেটা শিখিয়েছে। তোমাদের দরকার নেই, তোমরা এই অবধি একটা কোয়েশ্চেনের আকারে এটা করে রাখবে। অর্থাৎ দল বা অক্ষর সম্পর্কে যদি তোমাদের চায় তাহলে তোমরা এখানেই শেষ করবে এটা, আর যদি তোমাদের অক্ষর বা দলের বৈশিষ্ট্য চায় তাহলে তোমরা এটা দিয়ে দেবে, এবং কলা বা মাত্রার বৈশিষ্ট্য চাইলে তোমরা এটা দিয়ে দেবে। এই অবধি লিখে তোমরা এটা কমপ্লিট করবে। এছাড়া এখানে দেখিয়ে দিলাম যে তোমাদের দল বা অক্ষরের যে ভাগ যদি চায় তাহলে বলবে দল বা অক্ষর দুই প্রকার, স্বরান্ত মুক্ত দল এবং ব্যঞ্জনান্ত রুদ্ধ দল। আর দল বা অক্ষর কাকে বলে সংজ্ঞা চাইলে তো এটা দিয়ে দেবে। সেই হয়ে গেল। এরপর আসছি দেখো ছেদ বা জ্যোতি। ছেদ বা জ্যোতির যদি টিকা দেয় তাহলে তোমরা এটা লিখতে পারো, কোনো বাক্য পড়বার সময় তার সমগ্র বা আংশিক অর্থ পরিস্ফুটনের জন্য ধ্বনি প্রবাহের যে উচ্চারিত বিরতি আবশ্যিক হয় তাকে সাধারণভাবে ছেদ বা জ্যোতি বা অর্থজ্যোতি বলে। যখন আমরা কথা বলি তখন মাঝে মাঝে থামি, সাধারণত আমরা দুটি কারণে থামি, অর্থ বোঝানোর জন্য 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বাকযন্ত্রের স্বাভাবিক বিরতির প্রয়োজন বা শ্বাস গ্রহণের জন্য। কোনো কবিতা এমনভাবে পড়া দরকার যাতে কবিতাটি শুনে ভালো লাগে এবং সেই সময় অর্থের ব্যঞ্জনাও সৃষ্টি হয়। কবিতা পড়ার সময় কোথায় কিভাবে স্বর ক্ষেপণ করতে হবে, তা থামতে হবে তার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। অর্থব্যঞ্জনার জন্য বিরতি ঘটলে তা হবে অর্থজ্যোতি, ছন্দের প্রয়োজনে বিরতি ঘটলে তা হবে ছন্দজ্যোতি। ছেদ বা জ্যোতি প্রধানত 2 প্রকার, হ্রস্বজ্যোতি বা পূর্ণজ্যোতি। তাহলে এটা তোমরা কয় ভাগে ভাগ করা যায় এই শর্ট কোয়েশ্চেনটা পেয়ে গেলে, এবং ছেদ বা জ্যোতির টিকা এলে তোমরা এটা লিখে দিতে পারবে। এছাড়া যদি ছেদ জ্যোতি সম্পর্কে বিস্তারিত বড় কোয়েশ্চেন দেয় তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, পুরোটা এতটা লিখে দিতে হবে। এছাড়া এখানে দেখো আছে জ্যোতির বৈশিষ্ট্য যদি চায় তাহলে তোমরা এখানে যে কটা আছে, অর্থাৎ জ্যোতি এক প্রকার বিরতি যা ভাবের ঐক্য রক্ষা করে, 2 হচ্ছে জ্যোতি কাব্যের অর্থবোধে সহায়তা করে, 3 হচ্ছে জ্যোতি পর্ব পরম্পরা রক্ষা করে, 4 হচ্ছে জ্যোতি অর্থবোধক হতে পারে, তারপরেরটা হচ্ছে জ্যোতিচরণের উচ্চারণে শ্রুতি সুষমা আনে, পরেরটা হচ্ছে উচ্চারণের সময় শ্বাস নেবার প্রয়োজন সিদ্ধ করে জ্যোতি, নির্দিষ্ট স্থানে জ্যোতি না দিলে বাক্য অসংলগ্ন হয়ে পড়ে, ফলে বোঝার অসুবিধা হয়। হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ছেদ বা জ্যোতির মধ্যে যদি পার্থক্য আসে। ছেদ হচ্ছে গদ্যের, জ্যোতি হচ্ছে গদ্যের, এবং ছেদে কাল ব্যবধান থাকে না, এখানে হচ্ছে জ্যোতি কাল ব্যবধান গড়ে। ছেদের পর বাক্য শেষ হয়, জ্যোতির পর ধ্বনি প্রবাহ বজায় থাকতে পারে। মূলত অর্থবোধক জ্যোতিচিহ্ন বাকযন্ত্রের নিয়মিত বিরাম সাপেক্ষ ব্যাপার হলো জ্যোতি। ছেদের ফলে বাক্য শেষ হয়, জ্যোতির পরেও বাক্য চলতে পারে। তাহলে এটাই তোমরা কিন্তু বৈশিষ্ট্যের আকারেও করতে পারো, আবার পার্থক্যের আকারেও করতে পারো। ছেদের বৈশিষ্ট্য এগুলো, জ্যোতির বৈশিষ্ট্য এগুলো, দুটোকে মিক্সড করে তোমরা এটা পার্থক্য দিয়ে দিতে পারবে। তাহলে এখানে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই, এখানে দেখিয়ে দিলাম ছেদ বা জ্যোতির পার্থক্য, জ্যোতির বৈশিষ্ট্য বা ছেদ বা জ্যোতির টিকা যদি আসে, এবং এটা কয় প্রকার। এরপর দেখো পর্ব বা পর্বাঙ্গ বলতে কি বোঝায়। প্রতিটি চরণে এক হ্রস্বজ্যোতি থেকে আর এক হ্রস্বজ্যোতি পর্যন্ত অংশকে পর্ব বলে। যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তোমরা যেমন করে পড়বে সেইভাবে আগে এটা কাটতে হবে। যেখানে তোমার শ্বাসাঘাত পড়ছে অর্থাৎ তোমার নিঃশ্বাস পড়ছে সেখানে তোমাকে কাটতে হবে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এইভাবে আগে কেটে নেবে, তারপর তোমাদের মাত্রা দিতে হবে। এইগুলোকে একটা তোমাদের পর্বাঙ্গ বলা হচ্ছে, পর্ব বা পর্বাঙ্গ বলা হচ্ছে। এই দৃষ্টান্ত এখান থেকে এতটা ধরো একটা পর্ব বা পর্বাঙ্গ, বা মাঝখানেরটা এখানে আছে 3টে পর্ব বা পর্বাঙ্গ, এটা আলাদা অংশ। এই দৃষ্টান্তটিতে প্রত্যেকটি চরণ 4টি করে জ্যোতি আছে, প্রতিটি চরণের প্রত্যেকটি খণ্ড বা ভাগকেই আমরা কিন্তু পর্ব বা পর্বাঙ্গ বলে থাকি। আচ্ছা, পর্বাঙ্গটা হচ্ছে পরে আসছি, আগে পর্বটা বলে দিই। এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের দুটো কথা বলেছি, পর্ব আর পর্বাঙ্গ। এই যে ভাগগুলোর কথা আমি একটু ভুল বললাম, সেটা হচ্ছে এই ভাগগুলোকে কিন্তু আমরা পর্ব বলছি, পর্বাঙ্গের বিষয়টা আমি পরে আসছি। এই পর্ব কাকে বলে বললে তোমরা এখান থেকে এই অবধি লিখবে।
পর্বের গুরুত্ব যদি বলা হয় তাহলে দেখো, বাংলা ছন্দের পর্বের গুরুত্ব সমাধিক। একাধিক পর্বের সমন্বয়ে গঠিত হয় চরণ, চরণের সঙ্গে চরণ যুক্ত হয়ে স্তবক গঠিত হয়। 2 নম্বর হচ্ছে ছন্দের প্রকৃতি বুঝতে হলে প্রতিটি পর্বের মাত্রার সংখ্যা প্রথমে নির্দিষ্টভাবে গণনা করতে হবে। পর্বের মাত্রা সংখ্যার উপরই ছন্দের প্রকৃতি নির্ভর করে। 3 নম্বর, পর্বের মাত্রা সম্মতি ছন্দের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিটি চরণের মূল পর্ব ছাড়া অতি পর্ব, অপূর্ণ পর্ব থাকতে পারে এবং কোনো চরণে একাধিক মূল পর্বের মধ্যে মাত্রা সংখ্যা কম বা বেশি থাকলে ছন্দের প্রয়োজনে প্রসারিত অথবা সংকুচিত করে মাত্রা গণনা করা যায়। এরপর 5 নম্বরে আছে মূল পর্বের মাত্রা সংখ্যার উপর নির্ভর করে ছন্দের প্রকৃতি। যেমন দলবৃত্ত ছন্দের মূল পর্ব হচ্ছে 8 মাত্রা, কলাবৃত্ত ছন্দের মূল পর্ব হচ্ছে তোমার 4, 5, 6, 7 আছে, এবং মিশ্র কলাবৃত্ত ছন্দের অক্ষরবৃত্ত হচ্ছে 8 মাত্রা এবং 10 মাত্রা। দেখো, এখানে তোমাদের একটা ভুল দেওয়া হয়েছে। দলবৃত্ত ছন্দ অর্থাৎ তোমার স্বরবৃত্ত ছন্দ এখানে 4 মাত্রা হবে, এটা তোমাদের 4 মাত্রা হবে। এরপর হচ্ছে দেখো, এখানে যে পয়েন্টগুলো আছে তোমরা এখানে থেকে দেখে নাও, একটু আর বলে দিচ্ছি না। এরপর আসছি আমরা পর্বাঙ্গ। পর্বের অন্তর্গত শব্দ বা দল উচ্চারণের সময় স্বরপ্রবাহে যে হ্রাস বৃদ্ধি ঘটে, দলের উচ্চারণের তারতম্যের জন্য কণ্ঠস্বরে যে স্বাভাবিক হ্রাস বৃদ্ধি ঘটে, তার ফলে প্রতিটি পর্বে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগ অনুভূত হয়। পর্বের অন্তর্গত এই স্বাভাবিক বিভাগকেই পর্বাঙ্গ বলে। এইগুলি হলো পর্বের ভিতরের স্বতন্ত্র খণ্ড পর্ব, মানে টোটাল পর্বের ভিতরের যে ভাঙা ভাঙা অংশগুলোই আছে সেগুলোই হচ্ছে তোমার পর্বাঙ্গ। তাহলে পর্ব বা পর্বাঙ্গ বলতে কি বোঝো বা এদের সম্পর্কে আলোচনা করো যদি বলে, তাহলে তোমরা এখান থেকে পুরো এই অংশটুকু লিখে দেবে। এটা যদি 5 নম্বরের আসে। আরও যদি চাই 10 নম্বরের, তাহলে পুরো তোমাদের উদাহরণ দিয়ে এই গুরুত্ব দিয়ে তোমাদের এখানে শেষ করতে হবে। তাহলে এখানে তোমরা অনেক কটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেয়ে গেলে। যেমন দেখো, এখানে পর্ব কাকে বলে, পর্বাঙ্গ কাকে বলে, এক্সাম্পল, গুরুত্ব এবং হচ্ছে তোমাদের পর্বাঙ্গের গুরুত্ব, পর্বের গুরুত্ব সম্পূর্ণটা, বা পর্বাঙ্গ থেকে যদি কোনো বড় কোয়েশ্চেন আসে তাহলেও সেটা দিতে পারবে। এরপর এখানে দেখিয়ে দিলাম তোমাদের ছেদ বা জ্যোতির থেকে যে পার্থক্য আসতে পারে, জ্যোতির বৈশিষ্ট্য আসতে পারে, বা ছেদ বা জ্যোতির টিকা আসতে পারে, কয় ভাগে ভাগ করা যায় সেটা হয়ে গেল। শর্ট কোয়েশ্চেনও হয়ে যাচ্ছে, বড় কোয়েশ্চেনও হয়ে যাচ্ছে, ভালো করে একটু মন দিয়ে শুনে নাও কথাগুলো। এরপর দেখো, এখানে অক্ষর বা দলের বৈশিষ্ট্য আছে, কলা বা মাত্রার বৈশিষ্ট্য আছে, আবার এখানে আছে তোমাদের দল বা অক্ষর কাকে বলে, তাদের ভাগ, এবং দল বা অক্ষর সম্পর্কে যদি বড় কোয়েশ্চেন আসে তাহলে তোমরা এটা দিয়ে দিতে পারবে। তাহলে ছন্দের থেকে তোমরা অনেকগুলো কোয়েশ্চেনই কিন্তু পেয়ে গেলে। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও কিছু ছন্দ অলঙ্কার থেকে ভিডিও এনে তোমাদের বুঝিয়ে দেওয়ার। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।